এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। নতুন সিস্টেমে যাচ্ছি আমি। মুজিব সাহেব ওয়েন্ট ফর বাকশাল। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। অতীতে সম্ভব হয়নি এমন অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আজকে দেশে সামরিক আইন চলছে। আওয়ামী লীগের কাছ থেকে কোনো রকম আমরা সহযোগিতা পাইনি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ওই আগের বাংলাদেশ, 5ই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই। এই নতুন বাংলাদেশ আমরা গড়বই, এটা হলো আমাদের শপথ। পুরোপুরি পাল্টে যাচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থা। বাংলাদেশের শাসন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি পদ হল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। এবার এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আসছে। এর আগে শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান, হোসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনা যে যখন দেশের ক্ষমতায় এসেছেন প্রত্যেকে নিজ নিজ ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করেছেন। আর এই ক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশের সংবিধানকে কাটাছেঁড়া করে নিজেদের বৈধ করার জন্য একাধিকবার সংবিধান সংশোধন করেছেন এই রাজনৈতিক নেতারা, যার মধ্যে আওয়ামী লীগ 7 বার, বিএনপি 6 বার এবং জাতীয় পার্টি 4 বার। এইসব নেতারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে মোট 17 বার সংবিধান সংশোধন করেছিলেন। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। নতুন সিস্টেমে যাচ্ছি আমি। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে পুরোপুরি বদলে ফেলা হয়েছিল। সব রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে বহুদলীয় সরকার পদ্ধতি বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা সাধারণ মানুষের কাছে বাকশাল নামে পরিচিতি পায়। মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে, জাসদের 10,000 কর্মীকে জেলে রাখে। রাজনৈতিক হত্যার মধ্য দিয়ে, ফ্যাসিবাদী কায়দায় খবর কাগজ বন্ধ করে দিয়ে, কণ্ঠরোধ করে দিয়ে, মৌলিক অধিকার এগুলি কাঠিল করে দিয়ে মুজিব ক্ষমতা থাকার চেষ্টা করে। এই সময় বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাজনীতি থেকে নিষিদ্ধের পাশাপাশি মোট 4টি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ করে দেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান নিজেকে বাকশালের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। বাকশাল পরিচালনা যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একক ক্ষমতার অধিকারী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব সাহেব ওয়েন্ট ফর বাকশাল, which means one leader, one party, one country. Sheikh Mujibur Rahman would not deal with the political movement in a democratic way. He felt jittery about the whole situation. He was virtually controlling the public. তবে বাকশাল প্রতিষ্ঠার পর তা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার আগেই 1975 সালে 15 আগস্ট সেনাবাহিনীর একদল সদস্য শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল, ইয়া আল্লাহ, এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে, সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও। দর্শক, 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করায় কারা কারা কষ্ট পেয়েছেন আর কারা কারা খুশি হয়েছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পরবর্তী সময়ে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসলে তিনি শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে আবারও বহুদলীয় শাসন ব্যবস্থা চালু করেন এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেন। একই সাথে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তবে 1981 সালে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলে সেই সময়ে বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে 1982 সালে 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। হোসাইন মোহাম্মদ এরশাদ 1988 সালে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা পুরোপুরি পাল্টে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন। এছাড়া জেনারেল এরশাদ সংবিধানের 9ম এবং 10ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির পদে পরপর 2 মেয়াদের বেশি থাকা নিষিদ্ধ করেন। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন একসাথে করার বিধান যুক্ত করা সহ রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা সংবিধানে যুক্ত করেন হোসেন মোহাম্মদ এরশাদ। প্রয়োজন অনুভূত হয়ে থাকলেও অতীতে সম্ভব হয়নি এমন অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি শুধুমাত্র আপামর জনগোষ্ঠীর কল্যাণ সাধনে। তবে 1990 সালের গণ অভ্যুত্থানে জেনারেল এরশাদের পতনের পর তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠন করা হয়। এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে খালেদা জিয়ার নেতৃত্বে
বিএনপি সরকার গঠন করে। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপি সরকার গঠনের পর সংবিধানের 12তম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় চালু করে বিএনপি। এই সময় সংসদের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া এবং বিরোধী দলের নেত্রী ছিলেন শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশের সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ সব দলের সমর্থনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। আমরা আজকে 13তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। পরে 1996 সালে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ সহ সব বিরোধী দলের তুমুল আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল বিএনপি সরকার। কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। একজন প্রধান উপদেষ্টা এবং 10 জন উপদেষ্টার সমন্বয়ে গঠিত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা কাজের জন্য নিযুক্ত করা হয়। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে ক্ষমতা গ্রহণের পর 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধানে আর কোনো সংশোধন আনা হয়নি। পরে 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবারও সরকার গঠন করলে সংবিধানে 14তম সংশোধনী আনা হয়। এই সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন 30 থেকে 45টি করা হয়। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর নেওয়ার বয়স 65 থেকে বাড়িয়ে 67 করা হয় এবং সরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিধান যুক্ত করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। জনগণের সহযোগিতা আমরা পেয়েছি। জনগণের সহযোগিতা নিয়েই 1991 থেকে 96 পর্যন্ত আমরা দেশের জন্য অনেক কাজ করেছি। এই সংশোধনীর পর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে জটিলতা সৃষ্টি হলে 2007 সালে জরুরি অবস্থা জারি করা হয় এবং সেনাবাহিনীর সমর্থিত আবারও তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। প্রিয় দেশবাসী, একটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের সরকার সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে কাজ করে চলেছে। 2008 সালে সেনাবাহিনী সরকার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয় দফা সরকার গঠনের সুযোগ পায়। নির্বাচনে জয়যুক্ত হয়ে আওয়ামী লীগ 2011 সালে সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা পুনরায় বহাল করে। তবে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বহাল রাখে আওয়ামী লীগ সরকার। এছাড়া মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনীর মাধ্যমে। এই রাষ্ট্রের স্থপতি হিসেবে শেখ মুজিব হয়ে ওঠেন বাংলাদেশের বাঙালি জাতির জনক বা জাতির পিতা। তবে আশ্চর্যের বিষয় হলো যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ, জামাত ইসলাম সহ বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলগুলো বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথ এবং জাতীয় সংসদে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল। এমনকি 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় দফার মতো সরকার গঠনের সুযোগ পেয়েছিল সেই আওয়ামী লীগের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক প্রক্রিয়া। তত্ত্বাবধায়ক সরকারের দাবি কেন? 2007 সালে এমার্জেন্সি ঘোষণা হলো, এরপরে কিন্তু উচ্চ আদালতের কিন্তু রায় ছিল যে বাংলাদেশে আর কেউ অনির্বাচিত সরকার কখনো বাংলাদেশে আসতে পারবে না। পরে 2011 সালে আওয়ামী লীগ সরকার সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, যার পর 2014, 2018 এবং 2024 সালে পরপর 3টি বিতর্কিত নির্বাচন দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সুযোগ পেয়েছিল আওয়ামী লীগ। নির্বাচন করবে না, পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, এই সমস্ত তাদের বাগাড়ম্বরী, সমস্ত তাদের কথাবার্তা একই ক্যাসেট তারা বাজিয়ে যাচ্ছে। এছাড়া সংবিধানের 16 এবং 17তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনে এবং 50টি সংরক্ষিত নারী আসন আরও 25 বছর বহাল রাখার বিধান সংবিধানে যুক্ত করে। তবে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও বাংলাদেশের সংবিধান সংস্কার এবং পুরোপুরি পরিবর্তনের প্রশ্ন উঠেছে। এরই মধ্যে সংবিধান সংস্কার কমিটির একটি প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। 3 মাস ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজন সহ প্রায় 1 লক্ষ মানুষের মতামত নিয়ে এবং বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে একটি কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহি প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে বলে জানা যায়।
রিপোর্টে সংবিধানকে আমূল পরিবর্তন করার সুপারিশ করেছে কমিশন। কমিশনের সুপারিশগুলোর মূল লক্ষ্য হচ্ছে শাসন ব্যবস্থায় ভারসাম্য আনা, বিচার বিভাগকে স্বাধীন করা, নির্বাচন ব্যবস্থা সংস্কার করা, মৌলিক অধিকার প্রসারিত করা এবং স্থানীয় সরকারকে আরও বেশি শক্তিশালী করা। এছাড়া রিপোর্টে প্রধানমন্ত্রীর পদে একচ্ছত্র ক্ষমতা কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে, যাতে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারে। পাশাপাশি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদের নেতা হতে পারবে না। ক্ষমতায় ভারসাম্য আনতে সংসদীয় কাঠামোতেও পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনে দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার কথাটি বলা হয়েছে। জাতীয় পরিচয়েও পরিবর্তন এনে বাংলাদেশি পরিচয় সংবিধানে যুক্ত করার সুপারিশ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি পুনর্নির্ধারণের অংশ হিসেবে কমিশন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন করে 5টি মূলনীতি সংশোধনের প্রস্তাব দিয়েছে। এই নতুন 5টি মূলনীতি হল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। সংসদীয় কাঠামোর বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের সুপারিশ করা হয়েছে। নিম্নকক্ষ 400 আসন নিয়ে গঠিত হবে, যেখানে 300 জন সরাসরি ভোটে নির্বাচিত হবে এবং 100 জন নারী সদস্য সরাসরি নির্বাচিত হবে। উচ্চকক্ষ বা সিনেট 105 জন সদস্য বিশিষ্ট হবে, যেখানে রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। পাশাপাশি সংসদের মেয়াদ 4 বছর নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা এবং বিকেন্দ্রীকরণের উপর গুরুত্ব দিয়ে কমিশন সুপারিশ করেছে যে দেশের প্রত্যেকটি বিভাগে একটি করে হাইকোর্ট স্থাপন করা হবে এবং বিচারকদের নিয়োগের জন্য একটি স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যা, গুম থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংবিধানে বিশেষ সুবিধা অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকারের বিধান সংশোধনের সুপারিশ করা হয়েছে, যার অধীনে নির্বাচনের আগে নির্দিষ্ট মেয়াদে একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে। এই সরকারের প্রধান হবে প্রধান উপদেষ্টা, যিনি 15 সদস্য উপদেষ্টা পরিষদ পরিচালনা করবেন এবং এটির মেয়াদ সর্বোচ্চ 90 দিন হবে। রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে 4 বছর নির্ধারণের সুপারিশ করা হয়েছে এবং কেউ সর্বোচ্চ 2 বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না। রাষ্ট্রপতি নির্বাচন ইলেকট্রিক্যাল কলেজের মাধ্যমে হবে, যেখানে আইনসভায় উভয় কক্ষ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিত্বরা ভোট প্রদান করবে এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে, যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগগুলোতে সুপারিশ করবে। এই কাউন্সিলের সদস্য হবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলের নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই কমিশন নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে কাউন্সিলের সুপারিশকে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। মৌলিক অধিকার সম্প্রসারণের ক্ষেত্রে সংস্কার কমিটি খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তথ্যপ্রাপ্তি, ভোটাধিকার, বক্তা সুরক্ষা, পরিবেশ সুরক্ষা, শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে কমিশন সুপারিশ করেছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আর্থিক এবং প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে। একই সাথে একটি স্বাধীন স্থানীয় সরকার নির্বাচন গঠনের প্রস্তাব করা হয়েছে, যা স্থানীয় প্রশাসনের কার্যক্রম পরিচালনা এবং তদারকি করবে। সংবিধান সংস্কার কমিটির এই সুপারিশগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে, নাগরিক অধিকার সম্প্রসারিত হবে, শাসন ব্যবস্থায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে বলে মনে করেন সংবিধান সংস্কারের কমিশন। দর্শক, বাংলাদেশের সংবিধান সংশোধন করে নতুন করে লেখা হোক, কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।